শাইনা নুয়ে পড়েছে। কপালের আঘাতটা জোরে লেগেছে। পুরো মাথা টনটন করছে। মনে হচ্ছে মাথার ভেতরে কিছু একটা প্রচণ্ড পরিমাণে আঘাত পেয়েছে। কানের মধ্যে শো শো শব্দটা কমছে না। কাঁধে পিনটা ফুটে বসে আছে। সে নড়তে চড়তে পারছে না। নিজের নিঃশ্বাসের শব্দ সে নিজেই শুনতে পাচ্ছে না। মনে হচ্ছে সে কোনো দুঃস্বপ্নে ভাসছে। কিছুক্ষণ পর সবটা মিথ্যে হয়ে যাবে। কিন্তু দুঃস্বপ্নটা ভাঙছে না। সে ছটফটিয়ে উঠল। শরীরটা এত হালকা লাগছে তা বলার বাইরে। মনে হচ্ছে হাওয়ায় ভাসছে। শুধু গোলাপ ফুলের ঘ্রাণটা নাকে পাচ্ছে সে। তারপর হঠাৎ করে মনে পড়ল পুরো ঘরের মেঝে আর বেডে বিছানো সাদা চাদরের একটি জায়গাও খালি নেই যেখানে ফুলের পাপড়ি ছিটানো হয়নি। সে এখনো চোখ মেলেনি, তবুও অল্প অল্প ফোপাচ্ছে। শরীরটা কাঁপছে। নাকের সামনে হঠাৎ কমলার সুগন্ধি এল। শাইনা চোখ মেলতে মেলতে আবারও চোখ খিচিয়ে বন্ধ করে নিল। দুটো চোখ তাকে পাহারা দিচ্ছে পাশাপাশি শুয়ে। শাইনা ইচ্ছে করে চোখ বন্ধ করে শুয়ে আছে। নিঃশ্বাস ফেলল খুব আস্তে ধীরে, যেন শব্দও না হয়। কতক্ষণ এভাবে ইচ্ছে করে চোখ বুজে রাখা যায়? খুব অস্বস্তি হচ্ছে তার। হঠাৎ তার নাকের কাছে কমলার খোসার ছোঁয়া লাগতেই সে চট করে চোখ মেলল। তাজদার সিদ্দিকী একদম তার পাশ ঘেঁষে বুক আর দুই হাতের ভর দিয়ে উপর হয়ে শুয়ে কমলার খোয়া চিবোচ্ছে। সে চোখ মেলতেই কমলার খোয়া চিবোতে চিবোতে তার দিকে তাকালো। তাকে তাকাতে দেখে শাইনা জড়সড় হয়ে গেল। পরপুরুষ তাকালে যেমন জড়সড় হয়ে আসে শরীর, ঠিক সেভাবে। তার এখনো নিজের কিছু বোধ হচ্ছে না। না এই ঘর, না এই বর। এই বাড়িতে ভয়ে ভয়ে পা রেখে মেঝো দখল করে টিভি দেখার জন্য তাকে কলিজা হাতে নিয়ে বসতে হতো। তাজদার সিদ্দিকী ঘরের দিকে কখনো উঁকি দেওয়ার সাহসও করেনি সে। তার এখনো মনে আছে তখন সে ক্লাস 4-এ ছিল। বড় আম্মুর চুল আঁচড়ে দিত সে মাঝে মধ্যে। বড় আম্মু বলতেন সে চুল আঁচড়ে দিলে নাকি শান্তি লাগে। যদিও ক্লাস 6-7-এ উঠার পর আম্মা তাকে ওই বাড়ির দিকে যেতে দেয়নি। শাইনা নিজেও ঘরকুনো হয়ে গিয়েছিল। একদিন চুল আঁচড়ানোর এক ফাঁকে বড় আম্মু হঠাৎ বললেন, তেলের বোতলটা নিয়ে আয় আমার ঘর থেকে। শাইনা বড় আম্মুর কথা মতো তেলের বোতল আনতে গেল। ভয় কাজ করছিল না তখন। কারণ সে জানত তাজদার সিদ্দিকী নেই বাড়িতে। সে থাকলে বড় আম্মু তাকে ঘরে যেতে বলতো না। বড় আম্মুর কথা মতো ঘরে গিয়ে তেলের বোতলটা খুঁজতে লাগলো সে। অনেকক্ষণ পর পেয়েও গেল। তেলের বোতল নিয়ে ঘর থেকে বেরোনো মাত্রই তার বুক ধরফরিয়ে উঠল। সে কি ভয়! শাইনা কোনোদিন জিন ভূতেও এত ভয় পায়নি। তার সামনে তাজদার সিদ্দিকী দাঁড়িয়ে। চেহারার রং পাল্টে গেল তাকে দেখা মাত্রই। কর্কশ স্বরে জানতে চাইল, ওই এখানে কি করছিস? শাইনার মনে হয়েছিল সে মরেই যাবে। তিতলি এসে পড়ায় কোনোমতে বেঁচে গিয়েছিল সে। কিন্তু তারপরের দিন উঠোনে বসে সে আবারও বড় আম্মু চুল আঁচড়ে দিচ্ছিল। তখনই তাজদার সিদ্দিকী খেলার মাঠ থেকে এল নিয়ে ঘেমে। বড় আম্মু জানতে চাইলেন, তোমার ঘড়িটা কোথাও পেলাম না। কোথায় রেখেছ অত দামি ঘড়ি? তাজদার সিদ্দিকী কাঠোকাঠ গলায় বলল, চোরচারটা সবগুলোকে বাড়িতে ঢুকতে দিলে জিনিস ঠিকঠাক জায়গায় থাকবে। বলেই শাইনার দিকে কেমন ঘৃণ্য দৃষ্টিতে তাকিয়ে চলে গেল। বড় আম্মু চুপ করে গেল। শাইনার এত অপমান লেগেছিল। সে আম্মু না দেখে মতো চুপি চুপি কেঁদেছিল অনেক। তারপরের দিন বড় আম্মু ডাকলেও সে আর যায়নি চুল আঁচড়ে দেওয়ার জন্য। তখন শাইনা বিকেলবেলায় খেলা করত বাড়ির পেছনের বিলে। তিতলি একা একা বসেছিল। শাইনা তিতলিকে ডাকলো খেলার জন্য। তিতলি এল না। শাইনার অন্য একজন বান্ধবী ঝর্ণা তিতলিকে ডাকতে গেল। তিতলি তবুও এল না। কেন এল না জানতে চাইতেন ঝর্ণা বলল, তিতলি নাকি বলেছে, মেঝো ভাইয়া বলেছে চোরদের সাথে খেলা না করতে। ও একটা চোর। ভাইয়া আমাকে মারবে ওর সাথে খেলতে দেখলে। কথাটা শুনে সবাই অনেক হাসাহাসি করেছে সেদিন। শাইনা বাড়ি ফিরে এসেছিল আর খেলায় মনোযোগ দিতে পারেনি। তিতলি তার সাথে মাঝে মধ্যে খেলতো। তার মেঝো ভাই আসছে মনে হতেই শাইনার কাছ থেকে অনেক দূরে চলে যেত। অনেক সময় এমন হতো সে শাইনাকে ধাক্কাধাক্কি করে চলে যেতে বলতো তার সামনে থেকে। শাইনার চোখের কোণা বেয়ে জলগুলো কি এমনি এমনি গড়াচ্ছে আজ? তাকে ঘিরে আজ এত আয়োজন, অথচ কেন সে একটুও খুশি হতে পারছে না? জবাবটা তো তার কাছেই আছে।
এই ঘরের দিকেও তো সে কোনোদিন চোখ তুলে তাকাতে পারেনি, ঘরের সামনে দিয়ে হেঁটে যেতে পারেনি। আজ একদম সেই ঘরে, তাজদার সিদ্দিকীর বিছানায়, তার পাশে, তার কাছে। এটি তার কাছে দুঃস্বপ্নের মতো। সে কখনো চায়নি, বরং সে মনে মনে চাইতো তার জীবনসঙ্গী যেন এমন না হয়। সে আলতো করে সরে পড়ছিল। তাজদারের এক হাত তার পাশে এসে দেয়ালের মতো বিছানায় চেপে বসল। শাইনা আটকে গেল, অবাক দৃষ্টিতে তাকালো তাজদারের দিকে। কান্না দলা পাকিয়ে তার গলার কাছে এসে থমকে গেছে। তাজদার তাকে বুকের নিচে টেনে নিল, তার মুখের উপর ঝুঁকে বলল, 116 ফোন কলস, 73 মেসেজ, বাট নো রিপ্লাই। হোয়াই? বলেই ঠোঁট উল্টালো। শাইনা নড়েচড়ে উঠল, অল্প স্বল্প কাঁপছে সে কাঁদুনির তালে। মুখটা হালকা ফিরিয়ে নিয়ে এলোমেলোভাবে বলল, আমি ঘুমাবো, ঘুম পাচ্ছে, কাঁধে লাগছে, আমার ভালো লাগছে না আম্মা। ঠোঁট ভেঙে কান্না এল তার। অভ্যাসবশত অস্ফুট স্বরে মাকে ডেকে ফেলল সে। পাশ ফিরে গিয়ে এলোমেলো সুরে কি যেন বিড়বিড় করে কাঁদতে লাগলো। হাত পা কেমন খিচে যাচ্ছে তার, নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে, মোচড়াচ্ছে সে। তাজদার সিদ্দিকী তার পিঠের নিচে হাত গলিয়ে টেনে এনে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে আলতো করে তার গালটা শাইনার গালে চেপে ধরল। কান্নায় চোটে শাইনার গোটা শরীরটা দুলে উঠল। তাজদার সিদ্দিকী তার খসখসে গালটা জোরে শাইনার কোমল ত্বকে আরো চেপে ধরে, নাকঠোঁট ডুবিয়ে দিয়ে বলল, রিল্যাক্স। সকাল 8টার দিকে শাইনার দাদিমা এল নাতনিকে দেখতে। নতুন শাড়ি পরেছে, মুখে তিব্বত পাউডার মেখেছে, নতুন স্যান্ডেল পায়ে দিয়েছে। দাদিমা দেখতে এমনিতেই সুন্দর, শাইনা তার দাদিমার মতো দেখতে হয়েছে। নাতনিকে খালি হাতে দেখতে আসেননি তিনি, এক কার্টন মিষ্টি আর নিমকিও এনেছেন। শাইনার ঘরে তখন আত্মীয় স্বজনে ভরা, সবাই বউ দেখতে ভিড় জমিয়েছে ঘরে। শাইনাকে এটা ওটা জিজ্ঞেস করছে, শাড়ি গয়না দেখছে, তার ভাইরা কে কি করে সব জানতে চাইছে। শাইনা সংক্ষিপ্ত আকারে উত্তর দিচ্ছে। শাইনার দাদিমাকে টিকলি ঘরে নিয়ে এল। দাদিমা ভিড় দেখে বললেন, সবাই তো নতুন বউ দেখছে, আমি ভুল সময়ে এলাম নাকি? মেহমানরা একটু সরে গেল। তিতলির মেঝো ফুপি বলল, না চাচি, আসো, তোমার নাতিনের সাথেই গল্প করছিল সবাই। তিতলি সবাইকে নিয়ে গিয়েছে, তারা দাদি নাতনি কথা বলুক। দাদিমা শাইনাকে গালে হাত বুলিয়ে দিলেন, গালের সাথে গাল ঠেকিয়ে আদর করলেন। শাইনা সরে বসল, মুখ ফিরিয়ে রাখল। দাদিমা তার চুলের সিথি হাত দিয়ে মালিশ করে দিতে দিতে বললেন, কিছু খাসনি? শাইনা হাত সরিয়ে দিয়ে বলল, চুল বেঁধেছি। নষ্ট করে দিচ্ছ? দাদিমা তার মুখের দিকে তাকিয়ে রইলেন। শাইনা একটু করে ফিরল দাদিমার দিকে। এভাবে কি দেখছো? ব্যাটা তোরে কাল রাতে কিছু দেই নাই? উপহার দেয় তো? শাইনা চুপ। দাদিমা আরো খোঁচালেন, আদর টাদরও দেয়নি? ব্যাটা তো কিপটা না। শাইনা রাগত দৃষ্টিতে তাকালো। দাদিমা বললেন, ওমা এমন করে তাকাস কেন? ভুল কি বলছি? হাতটা তো ধরে নাই। বলেই শাইনার হাত ধরলেন। শাইনা হাত ছাড়িয়ে নিয়ে বলল, তোমাকে এখানে কে আসতে বলেছে? যাও এখন, যখন তখন এখানে আসবে না। আমি লন্ডনওয়ালার সাথে কথা বলবো, তারপর যাব। তোর কথায় চলে যাব নাকি? শাইনা বিড়বিড়িয়ে বলল, নাটক করতে আসছে। দাদিমা বললেন, রাতে ঘুমাসি? চোখের নিচে কালি পড়ছে কেন? শাইনা শক্ত কণ্ঠে বলল, না ঘুমাইনি। ব্যাটা ঘুমাতে দেয়নি? তুমি জেনে কি করবে? না জানলে শিখিয়ে দেব। শাইনা রেগেমেগে বলল, তুমি এখান থেকে না গেলে আমি চেঁচাব। এটা তোর বাপের বাড়ি নাকি যে চেঁচাবি? বুঝতে পারছি রাতে ঘুমাসনি তাই মেজাজ করা হয়ে আছে। হ্যাঁ ঘুমাইনি। তো? তো আবার কি? ব্যাটা তো এমনি এমনি জাগিয়ে রাখেনি তোকে, কিছু তো দিছে। দেখি দেখি মুখ ফিরা। শাইনার মুখ ফিরিয়ে দেখলেন উনি। শাইনা হাতটা সরিয়ে দিয়ে বলল, তুমি যাবে কি যাবে না? দাদিমা হাসলেন, ব্যাটা সোহাগ টোহাগ দেয় নাই? শাইনা এবার রেগেমেগে দাঁড়িয়ে পড়ল, জোরে তিতলিকে ডাকল। তিতলির বদলে তাজদার ঘরে ঢুকে এল একটা বড়সর কাগজের কার্টন নিয়ে, পরনে কালো শার্ট। শাইনা তাকে দেখে চুপচাপ আবারও পালঙ্কে বসে গেল। দাদিমাকে দেখল তাজদার।
কার্টনটা রেখে হাত ঝাড়তে ঝাড়তে দাদিমাকে বলল, মিষ্টি আনতে বলি? দাদিমা হাসলেন, পাশে দেখিয়ে দিয়ে বলল, বসো আগে, কথা বলি, মিষ্টি পরে খাবো। তাজদার দাদিমার পাশে এসে বসল। শাইনা ওপাশে মুখ ফিরিয়ে বসে আছে। দাদিমা বললেন, আমার নাতনিকে নাকি ঘুমাইতে দেও নাই? চোখের নিচে কালি পড়ে গেছে। আমাকেই তো ঘুমাতে দেয়নি। কারণ কি? কাঁদাইছ? আমি ওর চোখ মুখ দেখে বুঝতে পারছি। কেন কাঁদাইছ? আমাকে দেখে কাঁদছে। কেন কাঁদবে? সেটা আমি কি করে জানবো? জিজ্ঞেস করুন, আমিও একটু শুনি। আমি কেন জিজ্ঞেস করব? তুমি জিজ্ঞেস করো নাই? তাজদার বলল, আমার সাথে তো কথা বলে না। দাদিমা অবাক হয়ে গেলেন। ও কি কথা? বরের সাথে কেমনে কথা বলে না? ও সোহাগী, তুই কথা বলিস না কেন রে? তোর মুখে তো এমনিতেই খই ফোটে। শাইনা এমনভাবে বসে রইল যেন সে কোনো কথা শুনতে পাচ্ছে না। কাঁধে ব্যথা হচ্ছে। পিন অনেকখানি বিঁধে গিয়েছিল। খিদেও লেগেছে। এখনো কেউ খেতে ডাকছে না। তাজদারের সাথে দাদিমা ওয়ালিমা বিষয়ক কথাবার্তা বলছেন। শাইনা হাতের চুড়িগুলোকে নাড়াচাড়া করছে একমনে। ওদের কথায় তার মনোযোগ নেই। অনেকক্ষণ পর তাসনু ভাইয়েল বলল, ভাইয়া শাইনা আর দাদুকে নিয়ে আম্মু আসতে বলছে। যাচ্ছি। তাসনুভা শাইনার দিকে এক পলক তাকিয়ে চলে গেল। দাদিমা শাইনার দিকে ফিরলেন। তার সামনে গিয়ে বললেন, কাঁধে নাকি ব্যথা পাইছিস? দেখি। অল্প। দাদিমা তার গেল। দাদিমা শাইনার দিকে ফিরলেন। তার সামনে গিয়ে বললেন, কাঁধে নাকি ব্যথা পাইছিস? দেখি। অল্প। দাদিমা তার সামনে গিয়ে তার কাঁধ দেখল। মিনি ব্যান্ডেজ লাগানো। জামাইকে দিয়ে তোর সেবা করাইছিস সারা রাত? কপালে নাকি ঠোকাও খাইছিলি? শাইনা চোখ গরম করে তাকালো। বুড়ি বেশি ফটর ফটর করে সব জায়গায়। দাদিমা নিজের জায়গায় এসে বসলেন। বললেন, এদিকে ফিরে বসো। এমন করে মুখ লুকিয়ে কয়দিন থাকবি? কি আজব মেয়ে হচ্ছে আমার ছেলের। আরে হো, আমরা ওইকালেও এত লজ্জায় পাই নাই স্বামীরে। শাইনা তাকালো না, তবে মুখ ফিরিয়েও রাখল না। সোজা হয়ে বসল। মাথা নামিয়ে হাত কোচলাচ্ছে অল্প স্বল্প। দাদিমা বললেন, আমার যেদিন বিয়ে হয়েছিল সেদিন আমি কাঁদছিলাম অনেক। তোর দাদা আমার হাত ধরে। দাদিমা গল্প শোনাতে লাগলেন। শাইনার ইচ্ছে করছে বুড়িকে ঘর থেকে বের করে দিতে। মুখে লাগাম নেই। দাদিমা বসে আছেন তাদের মাঝখানে। তাজদার শরীরটা খানিকটা পেছনে হেলিয়ে বিছানার ওপর দুহাত দিয়ে ভর রেখে দাদিমার পেছনে সোজা শাইনার দিকে তাকালো। শাইনা সেই দৃষ্টি টের পেয়েই একটু চমকে উঠে তাকালো। তারপর অন্যমনস্ক ভঙ্গিতে নিজের জায়গায় নড়েচড়ে বসে বসল। অস্বস্তি গলার কাছে চেপে বসল, নিঃশ্বাসটাও ভার ভার। তাজদার সিদ্দিকী গা ঝাড়া দিয়ে উঠে পড়ল। দাদিমাকে বলল, আসুন, মেহমানকে এতক্ষণ নাস্তা না খাইয়ে বসিয়ে রাখলাম। দাদিমা বিছানা থেকে উঠে দাঁড়ালো। শাইনা দাদিমাকে ফিসফিস করে বলল, বেয়াদব দুটো একসাথে হয়েছে। দাদিমা হেসে ফেললেন। যেতে যেতে তাজদারকে বললেন, কি বলছে দেখো। কি? আমিও বেয়াদব, তুমিও বেয়াদব। শব্দ করে হাসল তাজদার সিদ্দিকী। মিথ্যে নয়। ওয়ালিমার অনুষ্ঠান রাতে। সকালে রওশনারাকে এক দফা কথা শুনিয়েছেন তাজউদ্দিন সিদ্দিকী। কারণ ওয়ালিমার যে গরু কেনা হয়েছে সেটা তাজদার পছন্দ করেনি। গরুটা আবার অন্যত্র বিক্রি করে নতুন একটা কেনা হয়েছে। 8,000 টাকা লস হয়েছে। দ্বিতীয় গরুটাও তার পছন্দ হয়নি তেমন। বলেছে মোটামুটি টাকা অনুযায়ী আরো ভালো হতে পারত। তার বাপ চাচা কেউ গরু চেনে না। রায়হান ক্ষেপে গেছে তার বাছাবাছি দেখে। কোরবানির গরু হলে একটা কথা, ওয়ালিমার গরু নিয়ে এত বাছাবাছি বিরক্তির। সে রওশনারাকে বলে দিল, তোমার ছেলের আর কোনো কিছুতে আমি নেই। বিয়ে আর কেউ করেনি, শুধু ও করছে। সব কিছুতে বাছাবাছি। বাপ চাচা সবাই নিজেরা নিজেরা বলাবলি করছিল এইসব কথা নিয়ে। কিন্তু তাজদারকে কেউ কিছু বলেনি। তার কানে গেলে বলবে কোনো গরুই জবাই করতে হবে না, খাসি দিয়ে চালিয়ে দাও। গরুর ব্যাপারটা কোনোমতে মিটমাট হওয়ায় রওশনারা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। দুপুরে চলে এসেছে শাইনা মা বোনেরা। রওশনারা বলেছিল দুপুরে তাদের বাড়িতে চলে আসতে। ওয়ালিমা যেহেতু ক্লাবে হবে,
সবাই কথা মতো দুপুরে চলে এসেছিল। শাইনা মামি, খালাম্মারা শাইনার ঘরটা ঘুরে ফিরে দেখছিল, আসবাবপত্রগুলো দেখছিল। শাইনার বড় বোন শারমিলা বলল, আমি বলেছিলাম না ওর ঘরে আসবাবপত্রে ভর্তি। আব্বা ফার্নিচার দিলে সেগুলো বসানোর জায়গা ছিল না এখানে। শাহিদা বেগম শাইনাকে দেখছিলেন। দাদিমা গিয়ে উনাকে বলেছেন শাইনা নাকি জামাইয়ের সাথে কথাবার্তা বলছে না। কাল রাতেও নাকি কথাবার্তা বলেনি, কেঁদেছে শুধু। কথাটা তিনি আফসার সাহেবের কানেও তুলেছেন। তাদের মেয়ে জামাইয়ের সাথে কথা বলছে না, কথাটা একবার রটে গেলে যা নয়টা কথা হবে। শাইনা গম্ভীর মুখে বসে আছে। ঘর থেকে দু একবার বের হয়েছিল সে। তিতলির ঘর অবধি গিয়ে আবারও ফিরে এসেছে। গরু নিয়ে ঝামেলা হয়েছে সেটা তার কানে এসেছে। তাজদার সিদ্দিকী যে নিজের পরিবারের মানুষগুলোকেও কতটা যন্ত্রণায় রেখেছে সেটা শাইনা একটু হলেও বুঝতে পেরেছে। মায়ের সাথে তেমন ভালোভাবে কথাবার্তা বলল না সে। ভাবিরা তাকে এটা ওটা জিজ্ঞেস করছিল হাসি ঠাট্টা করে। শাইনা কারো কথার জবাব দেয়নি। তাজদারের ফুপুরা শাইনার ফুপুদের কথায় কথায় বলল, শাইনা কাল থেকে এভাবে মুখ গোমরা করে বসে আছে। না কথাবার্তা বলছে, না ভালো করে খাওয়া দাওয়া করছে, না তার মুখে একটু হাসি আছে। শুধু শাশুড়ির সাথে দু একটা কথা বলল, আর কারো সাথে না। 10টা কথার একটা জবাব দিচ্ছে। পাশের বাড়ি থেকে মেয়ে এনেছে এই কাহিনী দেখার জন্য। সে তো সবাইকে চেনে, এত লজ্জা পাওয়ার কি আছে? শাহিদা বেগম চুপচাপ শুনলেন। শাইনার ফুপুরা জবাব দিল, প্রতিবেশী মানুষজন হুট করে আত্মীয় হয়ে গিয়েছে তাই লজ্জা পাচ্ছে। ঠিক হয়ে যাবে, আমার ভাইঝি মেয়ে ভালো। তাজদার হঠাৎ ঘরে এল। সবাই তাকে দেখে মাথায় ঘোমটা টানল। তাজদার নিজের ঘড়িটা খুঁজছে, খুঁজে পাচ্ছে না। ঘর ভর্তি মানুষ, কাকে জিজ্ঞেস করবে? শেষমেশ শাইনার দিকে তাকালো। শাইনা চোখ সরিয়ে নিয়ে তার ভাইপোর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তাজদার বালিশ সরিয়ে জিনিসপত্র নেড়েচেড়ে ঘড়িটা খুঁজছে দেখে শাহিদা বেগম বললেন, তাজ বোধ হয় কিছু খুঁজছে। হ্যাঁ ঘড়িটা। শাইনার বুক ধড়ফড় করে উঠল। ঘড়ি খুঁজে পাচ্ছে না? তার পরিবারের কাউকে চোর বানিয়ে দেবে না তো? সে আপার ছেলেমেয়েদের দিকে তাকালো। তাজদার সিদ্দিকীর মেজাজ বিগড়ে যাচ্ছে, তার চেহারা দেখে বোঝা যাচ্ছে। শাইনার শরীর খারাপ লাগছে, আবারও দমবন্ধ লাগছে, অস্থির লাগছে। শাহিদা বেগম আর শারমিলাও এদিক ওদিক চোখ ঘুরিয়ে দেখছে ঘড়িটা কোথাও আছে নাকি। শাহিদা বেগম হঠাৎ করে শাইনার পায়ের কাছে এসে বসে পড়ল। ঘড়িটা নিচে পড়ে আছে। শাইনা মায়ের হাত থেকে ঘড়িটা কেড়ে নিয়ে চোখের ইশারায় চুপ থাকতে বলল। ঘড়িটা আড়াল করে ফেলল। শাহিদা বেগম কিছু বুঝতে পারলেন না। তাজদার ঘর থেকে বেরিয়ে গিয়ে তিতলি আর তাসনুভাকে ডাকাডাকি শুরু করে দিল। রওশনারা এসে বলল, ওরা গোসলে গিয়েছে। কি হয়েছে? ঘড়িটা কোথাও খুঁজে পাচ্ছি না। শাইনাকে জিজ্ঞেস করেছ? তাজদার কোনো জবাব দিল না। রওশনারা ঘরে এসে শাইনাকে বলল, ওর ঘড়িটা নাকি খুঁজে পাচ্ছে না। শাইনা বলল, আমি দেখিনি, একটু খুঁজে দেখো। শাহিদা বেগম ঘর খালি করে দিয়েছেন। ঘরে শুধু শাইনা আর তিনি। তাজউদ্দিন সিদ্দিকী ডাকতেই তিনি চলে গেলেন। ঘরে তখন তাজদার ঢুকল। শাইনা বালিশের নিচ থেকে ঘড়িটা তুলে বিছানায় ছুঁড়ে মারল। তাজদার ঘড়িটা নিয়ে হাতের কবজিতে পড়তে পড়তে বলল, ওটা লুকিয়ে রাখার কোনো রিজন আমি দেখছি না। বালিশের নিচে আমি আগেই চেক করেছিলাম। শাইনার একটাই জবাব, চুরি করেছি। বলেই সে চুপচাপ হেঁটে বেরিয়ে গেল ঘর থেকে। ওয়ালিমার অনুষ্ঠানে শাইনা লেহেঙ্গা পরেছে, ল্যাভেন্ডার পিঙ্ক। লেহেঙ্গাটা সবার পছন্দ হয়েছে। খাবার দাবারের ইলাহি আয়োজন। সবাই তাজদার সিদ্দিকীর প্রশংসায় পঞ্চমুখ। শাইনার ভাগ্য নির্ধারণ করে ফেলছে সবাই। তিক্ত বিরক্ত হয়ে সবার কথা শুনল শাইনা। দাদিমা তাকে বোঝালো, পরের ঘর করতে হলে জেদ রাখতে নেই, এটা সেটা। শাইনা শুনল এক কান দিয়ে, বের করে দিল আরেক কান দিয়ে। তাজদার সিদ্দিকী কালো শেরওয়ানি পরেছে। নিজের হাই প্রোফাইলওয়ালা আত্মীয় আর বন্ধু বান্ধবদের আপ্যায়নে ব্যস্ত সে। অনেক ছবি তোলা হলো, ভিডিও শ্যুট হলো, আউটডোর শ্যুটও হয়েছে। শাইনা রীতিমতো ক্লান্ত বোধ করছিল, কিন্তু তাসনুভার ক্লান্তি নেই।
হিসেব করলে দেখা যাবে সে শাইনার চেয়েও বেশি ছবি তুলেছে। তাজদার সিদ্দিকী তার বন্ধু বান্ধবদের সাথে খেয়ে ফেলেছে এক টেবিলে। শাইনা, তার দুলাভাই আর ভাইরা এক বেঞ্চে বসেছে। তিতলি তৌসিফও এসে বসল। খাওয়া দাওয়া সবেমাত্র শুরু হয়েছে। তাজদার সিদ্দিকী তাসমিনের ছেলে সিনানকে নিয়ে আসছিল কথা বলতে বলতে। সবাইকে হেসে হেসে খাওয়া দাওয়া করতে দেখে সে হঠাৎ থমকে গেল। এক দৃষ্টিতে চেয়ে রইল, বিশেষ করে শাইনার দিকে। সে হাসছিল খাওয়ার সময়। আর এক মুহূর্তও না দাঁড়িয়ে সে চলে গেল সেখান থেকে। খাওয়া দাওয়া মাঝপথে তখনই তাসনুভা এসে বলল, শাইনা, তুমি ভাইয়াকে না ডেকে খেতে বসে গেলে কেন? শাইনা তার বড় দুলাভাইয়ের পাশে বসেছে। বড় দুলাভাই বললেন, তাজদার সাহেব তার বন্ধুদের সাথে বসেছেন শুনলাম। কে যেন বলল। তাসনুভা রাগত স্বরে বলল, সবার আক্কেল দেখে আমি অবাক। শাইনা, তুমি ওঠো, ভাইয়াকে ডেকে নিয়ে আসো। আনিস শান্তভাবে শাইনাকে বলল, খেয়ে নে, কোথাও যেতে হবে না। তাসনুভা ফের জেদ দেখিয়ে বলল, শাইনা, তুমি ওঠো বলছি, ওঠো। আনিস গর্জে বলল, ও যাবে না। খাওয়ার পাত থেকে উঠবে কেন? আশ্চর্য। তাসনুভা এবার আনিসের দিকে তাকালো। আপনার বোনের আক্কেল নেই? তার জেনে নেওয়া উচিত ছিল না তার বর খেয়েছে কিনা? খেলেও বরকে নিয়ে খেতে বসতে হয় এটা জানে না? নিজের লোকজন নিয়ে খেতে বসে গেছে যেন কতদিনের অভুক্ত সবাই। ডিসগাস্টিং। আনিস তার দিকে তাকালো খুব স্মেত। তারপর ভাতের পাত থেকে উঠে গেল। তৌসিফ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। দৌড়ে গিয়ে হাত ধরে ফেলে বলল, আনিস ভাই, কেন রাগ করছেন? বসেন। রাগ করবেন না। ওর কথায় রাগ করছেন? বলতে বলতে তাসনুভার দিকে তাকালো খেপাটে দৃষ্টিতে। তিতলি রোস্টের গায়ে কামড় দিতে দিতে বলল, একটু খেতে বসেছি সেখানেও শান্তি নেই। আনিস তৌসিফের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে গেল। শাইনার দুলাভাইরাও উঠে গেল। সবাই উঠে গেল একে একে। শুধু শাইনা বসে রইল। শাহিদা বেগম এসে বলল, জামাই খেয়েছে কিনা আগে দেখবি না? সবাইকে নিয়ে খেতে বসলি অথচ জামাইয়ের খোঁজ করলি না। রওশনারাও এসে দাঁড়িয়েছেন পেছনে। শাইনা বলল, অত দামি মানুষ আমার সাথে বসে খাবে? রওশনারা বললেন, আনুষ্ঠানিকতা মানতে হবে না? তিতলিকে দিয়ে একবার ডাক পাঠালে তো হতো। শাইনা উনার দিকে অবাক চোখে তাকালো। তাকে দোষরোপ করছে বড় আম্মুও? তাজদারের খালাম্মারা এসে বলল, নিজের বোনের জামাই আর ভাইদের নিয়ে খেতে বসে যেতে আমি আর দেখিনি। আমার আপা দেখে শুনে কি বউ নিয়ে এল আল্লাহ জানে। এসবও শিখিয়ে দিতে হয় মানুষকে? তার বউ তাকে রেখে সবার সাথে বসে ভাত খাচ্ছে হেসে হেসে, এটা মানার মতো? তৌসিফেরও আজকে কি হলো? ভাইকে খুঁজলো না কেন সে? তৌসিফ বলল, ভাই তো তার স্যারদের গাড়িতে তুলে দিতে গিয়েছিল। ভাবলাম আর ক্লাবে ফিরবে না, বাড়ি চলে যাবে। আমি খাইনি তাই শাওনের সাথে বসে গিয়েছিলাম। এত কাহিনী হবে তা তো জানতাম না। শাইনাকেও আমরাই জোর করেছি। তাজদারের ফুপুরা বলল, দোষ তো বউয়ের। ও জামাই রেখে খেতে বসলো কেন? এত বড় মেয়ের আক্কেল নেই? কচি খুকি তো আনেনি বউ করে। জামাইয়ের সাথে ছবি তুলতে অনীহা, ভাত খেতে অনীহা। দেখতে পাচ্ছি তো সব। বেশি পেয়ে গেলে উগলে দেয় না মানুষ? এই মেয়েরও হয়েছে সেই দশা। শাইনা অপমানে কাঁদছিল। আনিস এসে বলল, আপনারা সবাই মিলে ওকে দোষারোপ করছেন কেন? ওকে তো তৌসিফ আর তিতলি জোর করাইও খেতে বসেছে। আমরা তো সবাই ছিলাম। তাজদারের ফুপু, খালা, মামিরা এক একজন এক এক কথা বলতে লাগলো। কথাগুলো যথেষ্ট কাউকে কাঁদানোর জন্য। এমন কথা কেউ শত্রুকেও বলে না। তাসনুভা, তাসমিনতে আছেই সাথে। আনোয়ারা বেগমও শাইনার পক্ষে দাঁড়ালেন না। নাতি রাগ করে চলে গিয়েছে ক্লাব থেকে, এটা তাদের কাছে অপমানের। আনিস বলল, আমার বোনের এতই যখন তখন ওকে আর আপনাদের বাড়িতে দিচ্ছি না। এই চল। বলেই সে শাইনার হাত ধরে নিয়ে যেতে লাগলো। সাবরিনকে বলল, ওকে নিয়ে গাড়িতে ওঠ। এরা সবাই ওকে কথার বানে মেরে ফেলবে। রওশনারা পেছনে থেকে বললেন, আনিস কি করছো? ঝামেলা বাড়িও না। আনিস কথা শুনল না। সাবিনাকে বলল, ভাবি গাড়িতে ওঠো। সাবিনা শাইনাকে নিয়ে গাড়ির দিকে এগোচ্ছে। পরিস্থিতি উত্তেজিত। এ ওকে ডাকাডাকি করছে,
সে আরেকজনকে ডাকাডাকি করছে। শাহিদা বেগম বললেন, ও আনিস এভাবে নিয়ে যেতে পারে নাকি? কথা শোন। তাসনুভা বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে কারখানা দেখছে। বিরক্তির সুরে বলল, নিয়ে যাক। আমার ভাই মরে যাচ্ছে তাদের বোনের জন্য। যত সব। শাইনাকে গাড়িতে বসিয়ে দিয়েছে আনিস। সাবিনাও উঠে বসেছে। তৌসিফ এসে বলল, আনিস ভাই মেঝো ভাই কিন্তু এত কিছু বলেনি। মহিলারা এত সব রটিয়েছে। আপনি মেঝো ভাইয়ের সাথে কথা না বলে মাথা গরম করছেন। আনিস কথা শুনল না। তেজ শুধু ওদের আছে? জেদ শুধু ওরা দেখাতে পারে? জেদ, তেজ, ঘৃণা তাদের নেই? গাড়ি ছেড়ে দিল। শেষ মুহূর্তে এসে সবাই হাল ছেড়ে দিল। মুরব্বীরা ছিল না, নইলে ঘটনা আরো অনেক দূর অব্দি এগোতো। শাইনা নিজের ঘরে চুপচাপ বসেছিল। ক্লাবে কি হচ্ছে সে জানে না। তার ভয় করছে। মেঝো ভাইয়া সহজে রাগে না, কিন্তু একবার রাগলে সহজে থামার নয়। সাবিনা ফোনে একনাগাড়ে কথা বলে যাচ্ছে কারো সাথে। শাইনা নিজের ঘরে অস্থিরভাবে পায়চারি করছে। শেষমেশ শান্ত হয়ে বসে তিতলিকে ফোন করলো। তিতলি বলল, ক্লাবে বাবা কাকাদের মধ্যে কথা হচ্ছে। তর্ক লেগে গেছে। পুরনো কথা তুলে তর্ক বিতর্ক আরো জোরসে লেগেছে। শাইনা সাবিনাকে ডাকলো। সাবিনা সাড়া দিল না। কিছুক্ষণ পর তার গলার আওয়াজ শোনা গেল, জি, শাইনা ঘরে আছে। আসুন না। কে এসেছে? কৌতূহলে শাইনা দরজা খুলছিল। তার আগেই দরজা ঠেলে ঘরের চৌকাঠ পেরিয়ে ঘরে পা রাখল তাজদার। শাইনা শুকনো ঢোক গিলে ঘুরে দাঁড়ালো। শক্ত কণ্ঠে বলল, আমি যাব না। কেউ যেন আমাকে জোরাজোরি না করে। এসব নাটক দেখতে আমার ভালো লাগছে না। আমি এখানে থাকব। সবাই বাড়ি ফিরুক। ঘরটা খালি করা হোক। বলেই লেহেঙ্গা তুলে হেঁটে চলে যাচ্ছিল বাইরে। তাজদার সিদ্দিকী তাকে পাজাকোলা করে তুলে নিল। হকচকিয়ে গেল শাইনা। তাজদারের মুখের দিকে তাকালো। তাজদার রক্তগরম চাহনিতে তাকালো। তারপর তাকে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, আছাড় মেরে তুলো বের করে ফেলবো আর একটা কথা বললে চলবে?